আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী পার্টগুলা সবার আগে পাওয়ার জন্য। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। যা যা ঘটে গেছে তারপরে পড়ায় মন বসা অসম্ভব, কিন্তু আমাকে পড়তে হচ্ছে, কারণ রাক্ষসটা আমার সামনে বসে আছে। আজব ব্যাপার, পড়ছি তো পড়ছি, এই পড়া কি আজ শেষ হবে না? রাত 11টা বাজে, তবুও পড়া শেষ করার নাম নেই। খুব রাগ হচ্ছে। রেগে গিয়ে বললাম, আপনার কাজ নেই, এখানে বসে আছেন কেন? আকাশ বলল, না নেই, কোনোদিন থাকবেও না, আজ থেকে প্রতিদিন রাতে আমি তোকে পড়াবো। মেঘলা বলল, কি? আকাশ বলল, অবাক হওয়ার কি আছে? এতদিন তো বলতি আকাশ সময় দেয় না, এখন দিতে চাইছি, এখন অসহ্য লাগছে কেন? মেঘলা বলল, আমি পরীক্ষা দিব না। আকাশ বলল, তুই দিবি, তোর ঘাড় দিবে। বলে আকাশ উঠে চলে গেল। মেঘলা বলল, যাক বাবা, বাঁচলাম। বইটা কেবল বন্ধ করতে যাব, তখনই বাইরে থেকে আওয়াজ আসলো, কিরে, পড়া বন্ধ হলো কেন? জোরে জোরে পড়, যেন এখান থেকে শোনা যায়, আমি এক্ষুনি আসছি। কেন জানি না আকাশের গলা শুনে ভয় পেলাম, তাই আবার পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর আকাশ এসে এক গ্লাস দুধ মেঘলার হাতে দিয়ে বলল, খা। মেঘলার খুব রাগ হচ্ছে। আকাশ এমন ব্যবহার করছে যেন কিছুই হয়নি। এই অবস্থায় খাওয়া বা পড়ার কথা কেউ ভাবতে পারে বলেও মনে হয় না। মেঘলার রাগে দুধটা ছুঁড়ে ফেলে দিল, আর সাথে সাথে মেঘলার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। কারণ আকাশ মেঘলাকে এত জোরেই থাপ্পড় মেরেছে যে মেঘলার মনে হচ্ছে যেন তার হার্টবিট থেমে গেছে। সাথে সাথে ব্যথা অনুভব না করলেও কয়েক সেকেন্ড পর ব্যথা অনুভব করল। বুঝল অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। এতই ব্যথা করছে যে কাঁদতে ভুলে গেছে মেঘলা। আকাশ বলল, এত সাহস হলো কি করে? নিজের হাতে দুধ গরম করে আনলাম, আর তুই সেটা ফেলে দিলি? লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, তাই না? তুই কি বুঝতে পারছিস না আমার সাথে জেদ দেখানো যাবে না? মেঘলা ভয়ে কুঁকড়ে গেল। মেঘলা এক হাতে নিজের গালে ধরে আছে, আর অন্য হাত ধরে আকাশ মেঘলাকে টেনে নিয়ে যাচ্ছে। রান্না ধরে গিয়ে, আকাশ, দুধ গরম করে আমার চোখের সামনে খাবি। জেদ দেখিয়েছিস, তাই এখন 2 গ্লাস খাবি। মেঘলা বলল, খাবো না আমি, কি করবেন? আকাশ বলল, দেখতে চাস আমি কি করতে পারি? আচ্ছা তবে দেখ। বলে আকাশ এসে আবারও থাপ্পড় মারল। এবার মেঘলা কেঁদে দিয়েছে। আহ আহ। মেঘলা বলল, এভাবে মারছেন কেন? কি ক্ষতি করেছি আপনার? আকাশ বলল, আকাশ কি সেটা তো তুই জানিস না, তাহলে আমার সাথে বাড়াবাড়ি কেন করছিস? যা বলছি ভালোভাবে করলেই তো মার খেতে হয় না। মেঘলা বলল, আমি খাবো নাকি খাবো না সেটা আপনার জানার কি দরকার? আকাশ বলল, 3 গ্লাস। আবার বল, খাবি না? যতবার কথা বলবি 1 গ্লাস করে বাড়বে। মেঘলার আর সাহস হলো না, তাই চোখের জল ফেলতে ফেলতে 2 গ্লাস খেলো। মেঘলা বলল, বমি পাচ্ছে। আকাশ বলল, পাচ্ছে তো কর, মানা করেছে কে? বাকি 1 গ্লাস খেয়ে যেমন চায় কর, যত ইচ্ছা বমি কর। মেঘলা বলল, খেতেই হবে? আকাশ ভিলেনি হাসি দিয়ে মুখের সামনে দুধটা ধরে বলল, না খেলে বেশি কিছু হবে না, শুধু 2-4টে থাপ্পড় খেতে হবে, এই আর কি। মেঘলা আর থাপ্পড় খেতে চায় না, তাই বেশ কষ্ট করে দুধটা খেলো। আকাশ বলল, এবার ঘরে গিয়ে চুপচাপ ঘুমাবি, আর যদি কান্নাকাটি করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যদি ভুলেও কান্দিস তাহলে বিয়ের আগেই আমার সাথে এক ঘরে এক বিছানায় রাত কাটাতে হবে, কথাটা মাথায় রাখিস। বলে আকাশ নিজের ঘরে চলে গেল। মেঘলা ঘরে বসে বসে ভাবছে, কি হচ্ছে এসব, কেন হচ্ছে? আকাশ নিজের ঘর থেকে বলে উঠল, লাইট জ্বলছে কেন, আসতে হবে নাকি? তাড়াতাড়ি লাইট অফ করে মেঘলা শুয়ে পড়ল। মেঘলা সকালে উঠে দেখল আকাশ চলে গেছে, আজ নাকি তার মিটিং আছে। মেঘলা এসে টিভি অন করে ব্রেকফাস্ট করতে বসল, কিন্তু টিভিতে চোখ রেখে খাওয়ার ইচ্ছা মরে গেল, কারণ আকাশ নাবিলের পদটা ইরাকে দিয়েছে। আকাশ আর ইরা দুজনের মুখেই হাসি। আকাশ নিজের হাতে ইরাকে মালা পরিয়ে বরণ করছে। এই নিউজটা তাও মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু তার চেয়েও বড় ধাক্কা খেল যখন শুনল নাবিল জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, আর তাকে শুট করা হয়েছে। নিউজটা শোনার সাথে সাথে মেঘলা সেন্সলেস হয়ে গেল। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, মেঘলা ছুটে গেল। আকাশ নতুন কমিটি নিয়ে ব্যস্ত, তাই এখনো নাবিলের নিউজটা পায়নি। পার্টি অফিসে সাজ রব, হাজার মানুষের ভিড়, সবার মধ্যেমণি আকাশ আর ইরা। দুজনের খুশি যেন আর ধরছে না। হঠাৎ করেই কাঁচের ভাঙার শব্দে সবাই থমকে গেল, কারণ এটা স্বাভাবিক কোনো ভাঙচুর নয়। এখানে একটা কাঁচের বোতল ভেঙেছে, আর বোতলটা ভাঙা হয়েছে আকাশের মাথায়। সবচেয়ে অবাক করা বিষয়, কাজটা করেছে মেঘলা। আকাশ বলল, কি করব বা কি বলবো বুঝতে পারছি না, মুখ ফুটে বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। অন্য কোথাও আঘাত করলে হয়তো এতটা আঘাত লাগতো না, কিন্তু মাথায় আঘাত পেয়েছি, জায়গায় জায়গায় কাঁচ ঢুকে গিয়েছে, অনবরত রক্ত ঝরছে, শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। কিন্তু আমার মাথায় এখন শুধু একটা কথাই ঘুরছে, আর সেটা হলো মেঘলাকে রক্ষা করতে হবে। কারণ পার্টি অফিসে পার্টির কোনো সদস্যের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখানোটাও বিপজ্জনক। এর মধ্যে মেঘলা তো আমাকে আঘাত করেছে,
এখনই হয়তো সবাই উঠে ছিঁড়ে খাবে। এখানে ইরা ছাড়া মেঘলাকে কেউ চেনে না, আর ইরা মেঘলাকে রক্ষা করা তো দূর, দরকার হলে সবার আগে ওই মেঘলাকে মারবে। মেঘলাকে রক্ষা করার ক্ষমতাও আমার নেই। কি করব আমি? খোদা, আমাকে শক্তি দাও, আমি যেন মেঘলাকে নিরাপদ কোথাও রেখে যেতে পারি। তুই এটা কি করলি মেঘলা? করার হলে বাসায় করতি, এখানে কেন? আজ তোকে কে রক্ষা করবে? নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মেঘলাকে আঁকড়ে রেখে কথাগুলি ভাবছিল আকাশ। আমি মেঘলাকে আগলে রেখেছি, কিন্তু কতক্ষণ আগলে রাখতে পারবো? আমার যে চোখ ক্রমশ বন্ধ হয়ে আসছে, বুঝতে পারছি আমি জ্ঞান হারাচ্ছি। আমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ এখানে আমাকে হাসপাতালে নেওয়ার মতো পাবলিকের অভাব নেই, কিন্তু মেঘলাকে রক্ষা করার মতো কেউ নেই। আজ গণধোলাইয়ে মেঘলার অনেক বড় ক্ষতি হবে, হয়তো মারাও যেতে পারে। চারদিকে সবাই ক্ষেপে গেছে, সবাইকে বোঝানোর খুব চেষ্টা করছি ওর কোনো দোষ নেই, কিন্তু আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তবুও আমার চিন্তা শক্তি এখনো বিলীন হয়নি। এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসার মানুষের জন্য মৃত্যুর এক মুহূর্ত আগে পর্যন্ত যুদ্ধ করা যায়, যা আমি করে চলেছি। আজ কি তবে আমাদের ভালোবাসার অবসান হবে? নিয়তির খেলায় দুটি আত্মার বন্ধন ছিঁড়ে যাবে? আমি যখন মেঘলাকে সামলাতে ব্যস্ত, তখনই আমার হাতে টান পড়ল। চোখ মেলে দেখলাম মেঘলাকে সবাই মিলে টেনে নিয়ে যাচ্ছে। না, ওরা কোনো মেঘলাকে নিয়ে যাচ্ছে না, বিশ্বাস করুন, আমার কাছ থেকে আমার আত্মাটাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। মেঘলা আমার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কান্না করছে। মেঘলার অসহায় চাহনি আমার ভিতরটাকে ধুমড়ে মুচড়ে দিচ্ছে। কি করে বুঝাবো আমার ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে তা বাইরের আঘাতের চেয়ে অনেক ভয়াবহ। জানি মেঘলা আমার জন্যই কাঁদছে, কিন্তু সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। প্রকৃতির খেলায় আজ আমি এক অসহায় পথিক, যে কিনা নিজের চোখে নিজের আত্মার বিসর্জন দেখছে। ভিতরে আত্মাটা ছটফট করলেও শরীরে এক ফোঁটা শক্তি নেই। মুখ ফুটে বলতে পারছি না আমার জানকে ছেড়ে দাও। আমার আত্মার আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না। জানেন এই মুহূর্তে আমার কার কথা মনে পড়ছে? হ্যাঁ, আমার এখন নাবিলের কথা খুব মনে পড়ছে। পৃথিবীতে এই একটা মানুষই ছিল যে কিনা আমার না বলা কথা বুঝতে পারত, কিন্তু আমি নিজের স্বার্থে ওকে নরকে ঠেলে দিয়েছি। আজও যদি থাকতো আমি নিশ্চিন্তে মরতে পারতাম। আমার আঘাতটা নেহাত কম নয়, কিন্তু মেঘলাকে এই অবস্থায় রেখে আমি যে মরেও শান্তি পাবো না। কথাগুলি ভাবতে ভাবতেই আকাশ জ্ঞান হারালো। আকাশকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু এদিকে মেঘলার করুণ অবস্থা। মেঘলা মেয়ে বলে সবাই বলেছিল ওর গায়ে হাত না তুলে পুলিশে দিতে, কিন্তু ইরা তাতে সায় দেয়নি। ইরা এই সুযোগটাকে মিস করতে চায়নি, তাই সে বলেছে মারের বিচার মার দিয়েই হবে। মেঘলা অসহায়ের মতো এদিক ওদিক দেখছে। সবাই তাকে মারার প্ল্যান করছে, সেটা এখনো তার মাথায় ঢুকেনি। সে তো আকাশের চিন্তায় চিন্তিত। রাগের মাথায় কাজটা করে ফেললেও আকাশের রক্ত দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। মনে মনে হাজারবার প্রার্থনা করছে আকাশের যেন কিছু না হয়, কারণ সেও যে আকাশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মেঘলা বলল, আকাশ সত্যিই বলতো, আমি আসলেই বোকা। কি থেকে কি করে ফেললাম? জানি পাপ করেছি, আমি পাপী, তবুও তোমার কাছে দুই হাত তুলে ভিক্ষা চাইছি। খোদা, তুমি আকাশকে সুস্থ করে দাও। তোমার কাছে আর কখনো কিছু চাইবো না, তুমি শুধু আমার আকাশকে ঠিক করে দাও। কেউ না জানুক, তুমি তো জানো আকাশকে আমি কতটা ভালোবাসি। আমার জীবনের বিনিময়ে হলেও আকাশকে সুস্থ করে দাও। ইরার মুখে বিজয়ের হাসি। মেঘলাকে প্রথম আঘাতটা ইরাই করলো। মেঘলা আকাশের হাতে মার খেলেও এমন মারের সাথে পরিচিত না। এক একটা আঘাতে মেঘলা মৃত্যু যন্ত্রণা অনুভব করছে। ইরার মুখে বিজয়ের হাসি। মেঘলাকে প্রথম আঘাতটা ইরাই করল। মেঘলা আকাশের হাতে মার খেলেও এমন মারির সাথে পরিচিত না। এক একটা আঘাতে মেঘলা মৃত্যু যন্ত্রণা অনুভব করছে। হঠাৎ করেই ইরা বলে উঠল, এবার তোমায় কে বাঁচাবে মেঘলা? মেঘলা নামটা শোনার সাথে সাথে কেউ যেন 220 ভোল্টের শক খেল। ছেলেটি অবাক হয়ে বলল, কি নাম বললেন? ইরা না বুঝেই উত্তর দিল, কেন মেঘলা? সাথে সাথে ছেলেটি কাউকে কিছু বুঝার সুযোগ না দিয়ে মেঘলাকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল। সবার থেকে নিরাপদ দূরত্বে গিয়ে বলল, ম্যাডাম, আপনার লাগেনি তো? মেঘলা অবাক হল, তবু ছেলেটার অস্থিরতা দেখে উত্তর দিতে বাধ্য হল। মেঘলা বলল, লেগেছে, তবে সামান্য। কিন্তু আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না, আমাকে বাঁচালেন কেন? আর ছেলেটি, আমি আবির, আকাশ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আমি জানি আপনি কে। সেদিন আকাশ ভাইয়ের মুখে আপনার নাম শুনেছি। দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু দেখা করার সৌভাগ্য হয়নি। আজ এভাবে এই অবস্থায় দেখা হবে ভাবিনি। যাই হোক ম্যাডাম, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, ভাই সুস্থ হয়ে যাবে। আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। এখানে থাকা আপনার জন্য নিরাপদ নয়। মেঘলা বলল, কিন্তু বাসায় যাব কি করে? আমি তো আকাশের বাসায় থাকি, কোন মুখে ও বাড়িতে যাব? আবির ব্যাপারটা বুঝতে পারল।
তারপর সে একটা বাসার সামনে গিয়ে মেঘলাকে নামিয়ে দিয়ে বলল, আজ আপনি এই বাসায় থাকুন, এটা আমার বাসা, আপনার কোনো অসুবিধে হবে না। আসলে বাইরে আপনার জন্য অনেক বিপদ ওত পেতে আছে, তাই বাসা থেকে বের হওয়াটা ঠিক হবে না। আপনি প্লিজ ঘরেই থাকুন, সবাই আপনার উপর ক্ষেপে আছে, বাইরে কে কখন কি করবে বলা যায় না। ভাই সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকুন। আবির একটা মেয়েকে ডেকে বলল, ম্যাডাম, আপনাকে আমার রুমে নিয়ে যাও। শোনো, ম্যাডামের দিকে খেয়াল রাখবে, আজ বাসায় কাউকে ঢুকতে দেবে না, আর ম্যাডামের যা যা লাগবে সব এনে দিবে, ম্যাডামের যেন কোনো অসুবিধে না হয়, ঠিক আছে? মেয়েটি মাথা নাড়ল। আবির বলল, ম্যাডাম, আসলে আমার কেউ নেই, বাবা মা অনেক আগেই মারা গেছেন, একটা বোন আছে, ভার্সিটিতে পড়ে, সেখানেই থাকে, তাই এখানে কেউ নেই। আপনার যা যা দরকার টুনিকে বলবেন, ও এনে দিবে, আমি ভাইয়ের কাছে যাচ্ছি বলে আবির চলে গেল। টুনি মেঘলাকে আবিরের ঘরে নিয়ে গেল। এদিকে আকাশের প্রচুর ব্লিডিং হয়েছে, হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে সে, এখনও জ্ঞান ফিরেনি। অন্যদিকে নাবিল জেল থেকে পালানোর সময় ওকে গুলি করা হয়েছিল, কিন্তু তবুও তাকে ধরা সম্ভব হয়